কিরে, শেষ পর্যন্ত আমার কথা পড়লো তো? তোরা তো আমাকে নিজের লোক বলে ভাবিসই না, কিন্তু আমি তোদের ভাবি, তাই সাবধান করে দিয়েছিলাম। হ্যাঁ, পরি খুবই আশা করেছিল যে রূপা যদি ওদের ছিনিয়ে দেয় তাহলে সব কটাকে কড়া শাস্তি দেবে। ভুল ভুল লোকের উপর নির্ভর করেছিল পরি। আরে বাবা, ওই মন্ত্রীর ক্ষমতার সঙ্গে কখনো ওই রিটায়ার্ড স্কুল মাস্টারের ক্ষমতার তুলনা হয়? সবটা পণ্ডশ্রম হলো, মাঝখান থেকে আমরা চক্ষুশূল হয়ে গেলাম। আরে ক্ষতি তো যাওয়া আবার পরির হলো। ওই মন্ত্রী তো পরির ওপর যত রাগ, তোমরা কেন এই নিয়ে চিন্তা করছো? অদ্ভুত কথা বলছিস তো তুই। ওই মেয়েটা এই বাড়িতে ছিল, আমরা তাকে আশ্রয় দিয়েছিলাম। তো মন্ত্রী কি আমাদের ছেড়ে দেবে ভেবেছিস? সবাইকে এক এক করে ধরবে? সবাইকে না, কেউ কেউ এই বাড়িতে আছে যারা মন্ত্রীর খুব কাছের লোক, তারা ঠিক নিজের রাকেটটা গুছিয়ে নেবে। মানে তুই ইঙ্গিতটা কাকে করছিস দেবা? কাকে ইঙ্গিত করছি সেটা নিজেরা বুঝে নাও। এই বাড়ি থেকে কেউ না কেউ মন্ত্রীকে খবর দিয়েছিল যে রূপা এই বাড়িতে আছে, না হলে মন্ত্রী সোজা লোকজন নিয়ে বাড়িতে চলে এলো কি করে? সত্যি তোর মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই, বোকার মতো কথা বলিস না। এইসব খবরগুলো জোগাড় করা মন্ত্রীর পক্ষে কোনো কাজই নয়। ওর হাত অনেক লম্বা। বাড়ির কাউকে দোষ দেওয়ার আগে 5 বার ভাব পরি কেন এই কাজটা করতে গিয়েছিল। আরে পরি তো ভালোর জন্যই করেছিল। রূপা যদি মুখ না খোলে পরি কি করবে? ও তো গেছিল জানতে। আমাকে বোকা বানাস না, সত্যি কথা বল, টাকার জন্য রূপা এই কাজটা করছিস? মন্ত্রী মুড়ি মুরগির মতো টাকা ছড়িয়েছে, সেই টাকা দিয়ে রূপাকে কিনে নিয়েছে। সত্যিটা আমরা কেউ জানি না, তবে জগদীশবাবু যে ধরনের মানুষ তাতে এত সহজে বিক্রি হওয়ার নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব ছাড়, এখন ভাব যে পরীকে কি করে বাঁচাবি। মন্ত্রীর ছেলে কিন্তু ছাড়া পেয়ে গেছে। মন্ত্রী পাগলা কুকুরের মতো পরীর পেছনে পড়ে আছে, প্রতিশোধ সে নেবেই। পরীর মাথার উপরে খাড়া ঝুলছে দেবা, ওই খাড়াটা কি করে আটকাবি সেই ব্যবস্থা কর। মা ঝর্ণা, এসো এসো বসো। কি দেখছো? আপনাকে। আমাকে? বসো বসো। না না থাক, আপনার তো অফিস বেরোনোর সময় দেরি হয়ে যাবে তো। কিচ্ছু দেরি হবে না, তোমার মায়ের মুখে শুধু তোমার নামটাই তো শুনলাম, তোমার সঙ্গে সেভাবে তো আলাপই হলো না ভাই। আমার আপনার সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল, কিন্তু মাসি বলল যে থাক, আমাকে তো আপনি আগে করতে হবে না। তা তোমার মা কি বললেন? না সে কিছু নয়, থাক। আসলে মা তুই এখানে? আমি তো তোকে সারা বাড়ি খুঁজে মরছি। তা নতুন বউয়ের সঙ্গে আলাপ করছিস বুঝি? হ্যাঁ মা। তা ভালো, আমিও তো চাইছিলাম যে আলাপ টালাপ হোক। একই ছাদের তলা কি দূরে দূরে হয় নাকি? জানো মা, আমার মেয়েটা কিছু লেখাপড়া শিখেছে, তো তোমার তো অনেক জানাশোনা, দাও না মা একটা চাকরির ব্যবস্থা করে। চাকরি? কিন্তু ঝর্ণা চাকরি করবে কেন? তা কি করবে বলো? যে কাজের জন্য এখানে আসা সেটাই তো অপূর্ণ রয়ে গেল। এখন চাকরি বাকরি করে যদি স্বাবলম্বী হতে পারে সেটাই তো ভালো। মা তুমি সবসময় এরকম এক কথা কেন বলো বলো তো? সে তুই বুঝবি না। জানো মা, সব সময় মন খারাপ করে বসে থাকি। দেশে যে ফিরে যাব সে উপায়ও নেই। অনেক বড় মুখ করে বলেছিলুম যে অপূর্বর সঙ্গে মেয়ের বিয়ে দেব, তা তার হলো না। এখন কুমারী মেয়েকে নিয়ে যদি দেশে ফিরি সবাই তো হাসাহাসি করবে। ওহ, আমি এক জ্বালায় পড়েছি। এসব কথা থাক না মা। আমি বুঝতে পারছি ঝর্ণা, শোনো, তোমার যখনই মন খারাপ করবে বা কথা বলতে ইচ্ছে করবে, গল্প করতে ইচ্ছে করবে, তুমি সোজা আমার কাছে চলে আসবে, আমার সঙ্গে তোমার সব কথা শেয়ার করবে, কেমন? আর তোমার চাকরির ব্যাপারটা আমি দেখছি। আমরা এখানে থাকাতে তোমার খুব অসুবিধে হচ্ছে বুঝতে পারছি, কিন্তু এই দুর্গার গো সে তো কিছুতেই আমাদের ছাড়ছে না। আর দেশে যে কি করে ফিরবো সবই তো শুনলে। না না, আমার অসুবিধা হবে কেন মাসিমা? আপনারা আছেন বলে তো তাও কথা বলার লোক পাই। এই তো আজকে আমার ঝর্ণার সঙ্গে আলাপ হয়ে গেল। মুখে বলছে বটে, তবে ঘাড়ির ওপর সতীন কাঁটা নিয়ে কেউ কি সুখে থাক? মাসিমা না মানে হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে পড়লো আর কি, মানে মুখ ফসকে বেরিয়ে গেল। মা আমি এখান থেকে যাচ্ছি, আমার এসব শুনতে মোটেই ভালো লাগছে না।
না ভালো কি করে লাগবে বল, কিন্তু সারা জীবনই তো শুনতে হবে। কৃষ্ণের যা ইচ্ছা তাকে আর আমরা জানি? আপনি ভাববেন না, ঝর্ণার চাকরির ব্যবস্থা আমি করে দেব। ঝর্ণা প্রমাণ করে দেবে, নিজের পায়ে দাঁড়িয়েও প্রমাণ করে দেবে মেয়েদের জীবনে বিয়েটাই সব নয়। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি ঝর্ণা। কেমন এলাম মাসিমা। আদিক্ষেতা নিজে অপূর্বর কাঁধে চড়ে আমার মেয়ের কপালে ছাই দিয়ে এখন বোঝাচ্ছে বিয়েটাই কি সব? মরণ দশা। মা, আমার সঙ্গে এই বিশ্রী খেলাটা খেলো না। বারবার তুমি আদিত্য নারায়ণ চৌধুরীর নাম করে বেরোচ্ছ, নিজের বাবাকে অসুস্থ বানিয়ে দিয়ে বেরোচ্ছ, যাচ্ছ অপূর্বর কাছে। ডোন্ট ডু দিস। তুমি কোথায় গেছিলে সেটা প্রুফ করতে আমার 1 মিনিট সময় লাগবে। একটা ফোন। কেন একটা মিথ্যে রাখতে আরো 1000টা মিথ্যে কথা বলছো বিশাখা? তুমি কি ভয় দেখাচ্ছ আমাকে? ভয় দেখাচ্ছ? তুমি কিন্তু জানো বিশাখা দত্তকে ভয় দেখিয়ে চাপ দিয়ে কোনো কাজ করা যায় না। কাজ যদি ভয় দেখাচ্ছ মনে করো তাহলে কোনো লাভ হবে না। আর তাছাড়া আমি যদি গিয়েই থাকি অপূর্বর কাছে, তোমার কিসের আপত্তি তাতে এত? হ্যাঁ, অবশ্যই আছে। তুমি আমার স্ত্রী, আর আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা আমি তোমায় খেলতে দেবো না। আরে অপূর্বকে যদি অত ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করতে গেছিল কেন? এই নাটকটা করার কোনো দরকার ছিল কি? আমাকে তখন খুব প্রয়োজন ছিল, তাই না? তোমার এইসব উদ্ভট প্রশ্নের জবাব তো আমি দেব না। আরে জবাব থাকলে তো দেবে। আসলে আমার আগেই বোঝা উচিত ছিল তুমি আমাকে ব্যবহার করার জন্য আমাকে বিয়ে করেছো। তোমার আমাকে প্রয়োজন ছিল। আরে নইলে যে মেয়ে অপূর্বকে ভালোবেসে তার দোষ নিজের ঘাড়ে নিয়ে ফাঁসি চড়তে যায়, সে আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে? অবান্তর কথা কেন বলছো তুমি? হ্যাঁ, আমি গিয়েছিলাম অপূর্বর বাড়িতে, কারণ অপূর্ব আর শতরূপা দুজনের সঙ্গেই আমার অনেক হিসেব বাকি আছে। সেই সব হিসেব সুদে আসলে পূরণ না করতে পারলে তো আমার শান্তি নেই। আবার একটা মিথ্যে কথা। এত মিথ্যে কথা কি করে বলো তুমি? হ্যাঁ, আবার আমাকে মিসলিড করার চেষ্টা করছো। তোমাকে আমি কি করে বোঝাই বলো তো? এগুলো কোনোটাই মিথ্যে নয়, এগুলো সব সত্যি। ফাইন, এটা যদি সত্যি হয় তাহলে রেজিস্ট্রি করো। রেজিস্ট্রি করে তো অন্যের সংসারে আগুন লাগানো যায় নাকি? রেজিস্ট্রির কথাটা হঠাৎ এলো থেকে? দেখছো বাড়িতে নানা রকম অশান্তি চলছে, এর মধ্যে কোথায় নিজেদের কাজটা গুছিয়ে নেবার কথা তুমি ভাববে, তারা তুমি রেজিস্ট্রির কথা ভাবছো। এইসব অশান্তির সঙ্গে তো রেজিস্ট্রি ম্যারেজের কোনো সম্পর্ক নেই বিশাখা। এসব অশান্তির মধ্যে রেজিস্ট্রি ম্যারেজ তো করাই যায়। তোমার রেজিস্ট্রি ম্যারেজ করতে অসুবিধা কোথায়? অসুবিধা নেই রেজিস্ট্রি করতে, আমি জাস্ট বলছি যে এক্ষুনি এত তাড়াহুড়ো করে রেজিস্ট্রি করার তো কোনো দরকারই নেই, কারণ তুমিও আছো আমিও আছি, আমরা কেউই তো পালিয়ে যাচ্ছি না। না, সরি বিশাখা, আমি আর অপেক্ষা করতে রাজি নই। তোমার যদি অপূর্ব সম্পর্কে কোনো উইকনেস না থাকে তাহলে তুমি রেজিস্ট্রি করতে চাইছো না কেন? শোনো বিশাখা, মেন্টালি প্রিপেয়ার্ড কেন? 2-1 দিনের মধ্যে আমাদের রেজিস্ট্রি হবে। আমি সুখময় বলকে সেভাবেই রেডি হতে পেরেছি। না সুদীপ, আমার কথাটা শোনো। শোনো, আমারই ভুল। এর কথা শুনে আমি এতটা রিয়াক্ট কেন করলাম? এতটা রিয়াক্ট করা আমার উচিত হয়নি। এই জন্যই এখন সুদীপ আমাকে আর পূর্বকে সন্দেহ করছে। এই রেজিস্ট্রির ভূতটা ওর মাথা থেকে না নামাতে পারলে তো আমি, না আমাকে তো সেটা করতেই হবে যেভাবে হোক, কিন্তু কি করে কি করা যায় দেখা যাক। আরে রূপার কোনো খবর পেলি? ও যোগাযোগ করেছিল? কোনো যোগাযোগ করেনি। অবশ্য সেদিনে ওর বাড়ি থেকে আসার সময় ওর বাবাকে আমি ভালো করে বলে এসেছিলাম যে আর যেন কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ না করে। হয়তো সেই জন্যই হবে। আর কেনই বা জিজ্ঞেস করছো বলো তো বাবা? আর ওদের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের কী লাভ হবে? মেরুদণ্ড নেই যাদের, তাদেরকে আমি মানুষই মনে করি না।
সেটা ঠিকই, তবে কি জানিস অনেক সময় পরিস্থিতির চাপে সোজা মানুষও পেকে যায়। এই দেখ না, আমাদের মেরুদণ্ড কি আর সোজা আছে? ওই রীতা পিসি আর বিশাখাদের শয়তানির চাপে আমরা তো কিরকম নুয়ে গেছি। কতদিন হয়ে গেল বাবার কোনো খোঁজ নেই। রঞ্জিত কাগজে বিজ্ঞাপন দিল কিন্তু কোনো ফল তো হলো না। যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে বাবা বোধহয় নিজেই নিরুদ্দেশ হয়েছে। না বাবা, সেটা হতেই পারে না। দাদু এই সিচুয়েশনে আমাদেরকে এরমভাবে মানে প্রবলেমের মধ্যে ফেলে দিয়ে চলে যাওয়ার মানুষই না। তুই বলছিস বটে, কিন্তু আমি তো বিশ্বাস হারিয়ে ফেলছি। এ কি আপনি? আমি না না মেসমশাই, আমি আপনাকে বলেছিলাম যে কখনো আমার সঙ্গে আর যোগাযোগ করবেন না। আপনি আবার প্লিজ মেসমশাই আপনি চলে যান এখান থেকে। পড়ি, আমায় তাড়িয়ে দিও না পড়ি। আমি সমস্যায় পড়ে তোমার কাছে ছুটে এসেছি মা। আমার অনেক শিক্ষা হয়েছে মেসমশাই। অন্য লোককে সাহায্য করলে তার কি ফল হয় সেটা আমি খুব ভালো করে জেনে গেছি। আমি হাত জোর করছি আপনার কাছে, আপনি দয়া করে চলে যান। ভগবান, দেখুন এখানে দাঁড়িয়ে মায়া কান্না কাঁদবেন না। পরি কি বলছিস কি? চুপ কর। জগদীশবাবু, আপনি তো জানেন আপনার মেয়ের হয়ে লড়তে গিয়ে পরি কতটা অপমানিত হয়েছে। ও ভীষণ আঘাত পেয়েছে। ওর কথায় আপনি কিছু মনে করবেন না প্লিজ। আপনি বরং আমায় চলে যেতে বলবেন না। থানায় গিয়ে রূপা যেসব কথা বলেছে, মানে দোষীকে ও চিনেও চেনেনি, তার জন্যে পরিমা রূপার ওপর অন্য ধারণা পোষণ করেছে। আমিও ভুল বোঝার কিছু নেই মেসমশাই, দোষটা আসলে আমার ছিল। আমি অপাত্রে বিশ্বাস করেছিলাম, আমি রূপাকে ভুল চিনেছিলাম। ও আমাকে ঠকিয়েছে মেসমশাই। না না, রূপা তোমায় ঠকায়নি মা। এর পরেও আপনি বলছেন যে ও আমাকে ঠকায়নি? ও সোমাকে বাঁচাবার জন্যে, সোমাকে বাঁচাবার জন্য মানে? কি হচ্ছে সোমার? জানি না মেয়েটা আছে কি নেই তাও জানি না। জগদীশবাবু, আমরা কিছু বুঝতে পারছি না, কি হয়েছে একটু পরিষ্কার করে বলুন। আমরা যখন থানায় যাচ্ছিলাম তখন সোমাকে কেউ কিডন্যাপ করেছে। সোমাকে কিডন্যাপ করেছে? রূপা সোমাকে দেখেছে। কোথায় দেখেছে? আমরা যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন পথে অন্য গাড়িতে সোমা বসে, ওর মাথায় পিস্তল ধরেছিল একজন। কই এই কথাগুলো তো আমাকে রূপা বলেনি। আসলে সোমার বিপদের কথা ভেবে ও খুব নার্ভাস হয়ে গেছিল, ভয়ে বলেনি। সোমার বিপদের কথা ওর মাথার ভেতরে চিন্তায় ঘুরছিল। তারপর তুমি সেদিন চলে আসার পর আমি ওকে যা নয় তাই বলেছি। তখন রূপা আমায় সত্যি কথাটা বললো। আমি তারপর সোমার টিউশনের বাড়িতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম সোমা সেখানে যায়নি। তারপর আমি পাগলের মতন সবাইকে খুঁজে বেড়াচ্ছি মা, এখনো খুঁজে পাইনি। মেসমশাই, মেসমশাই আমাকে ক্ষমা করে দিন মেসমশাই। আমি রূপার উপরে অভিমান করে আপনাকে খুব ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আমি যাবো আপনার সঙ্গে, আপনি চলুন। না না না, তোমাকে তোমাকে আর আমার সাথে যেতে হবে না। আমাদের দুর্ভাগ্যের সময় তোমাকে আর জড়াতে চাই না মা। তুমি আমাদের জন্য অনেক করেছো। আমি সার বুঝেছি না, আমাদের মতো মধ্যবিত্ত ছাপোষা মানুষদের ক্ষমতাবানদের সঙ্গে লড়াই করা মূর্খামি। জগদীশবাবু, হ্যাঁ, আইন আদালত সব বড় মানুষদের পক্ষে। আমরা জন্মেছি তো শুধু মার খাওয়ার জন্য মা। আমাদের ঘরের মেয়েরা জন্মায় পথে ঘাটে ইজ্জত হওয়ার জন্যে। গরিবের কেউ নেই মা, না ভগবান না মানুষ। ছি 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 ছি। এই নোংরা খেলা খেলেই দুর্যোধন রূপার মুখটাকে বন্ধ করে রেখেছিল।
ও ভাবছে বাবা যে এই খেলা খেলে ওর নোংরা ছেলেকে বাঁচাতে পারবে। আমি ওর ছেলেকে কিছুতেই বাঁচাতে দেবো না। ওকে আমি কোমরে দড়ি পরিয়ে অ্যারেস্ট করিয়ে তবেই আমি শান্তি পাবো। তোমার আশঙ্কাই সত্যি দুর্গা। এ মেয়ে অপূর্বর উপযুক্ত নয়। এই মেয়ের কপালে বৈধব্য যোগ আছে। কি বলছেন বাবা? তোমার দুর্ভাগ্য, ইন্দিরার মতোই এই মেয়েও মাঙ্গলিক। মাঙ্গলিক? হ্যাঁ, ইন্দিরার চেয়েও এ মেয়ের ভাগ্যে অশুভ প্রভাব বেশি। অপূর্ব বারবার অশুভর পিছনে ছুটছে। গ্রহের ফের অপূর্বর রাশি নক্ষত্র যে স্থানে অবস্থান করছে, যে তাতে ওর জীবনহানিও ঘটতে পারে। নিয়তি মৃত্যুর দিকে অপূর্বকে টানছে। তুমি বাধা দিয়েও অপূর্বকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। না 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 না, বাঁচাতে আমাকে হবেই। হ্যাঁ বাবা, বাঁচাতে আমাকে হবেই। অপূর্ব আমার একমাত্র ছেলে, আপনি দয়া করুন বাবা। বাঁচার উপায় একটাই, এই মুহূর্তে যদি ঝর্ণার সাথে অপূর্বর বিবাহ দিতে পারো, তাহলেই অপূর্বর মন্দভাগ্যে গতিরোধ হতে পারবে। পারবে কি কাজ করতে? জানি পারবে না। তাহলে আমার গণনা শুনে নাও। অপূর্ব যেদিন শতরূপাকে বিবাহ করেছে, সেদিন থেকে 128 দিনের মাথায় অপূর্বর মৃত্যু অবধারিত।